একটা কথাই আছে না, যতই দাওয়াই দেওয়ার চেষ্টা করুন না কেন, পুরনো রোগ এই জীবনে আর সারবার নয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে। ভারত বাংলাদেশ এই টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বোলিংয়ের ডিসিশন নিয়েছিলেন। এই মাঠটায় আর কি মাস দুয়েক আগে হয়ে যাওয়া একটা ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টে প্রায় নিয়ম করেই প্রত্যেক ইনিংসে 200+ রান হয়েছে। আর বেশিরভাগ ম্যাচেই আর কি চেস, মানে যে টিম করেছে তারাই জিতেছে। তো ডেফিনেটলি এই জায়গাটায় মানে যে আর কি টস জিতবে তারাই বোলিং করারই সিদ্ধান্ত নেবে, চেজই করতে চাইবে। তো সূর্যকুমারও আর কি এই ডিসিশনটা নিতে ভুল করেননি, তিনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠান। বাংলাদেশের ইনিংসের শুরুটা খুবই খারাপ হয়েছে আর কি। প্রথম ওভারে লিটন আশদীপ সিংকে একটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে দেওয়ার পর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই কত ওয়াইডিশ একটা বল, মানে ওই 6 বা 7 স্টাম্প করিডোরের একটা বলে লিটন কি করলেন আর কি, তিনি স্টেপ আউট করে ওই বলটাকে আর কি খেলতে গেলেন কিনা লেগ সাইডে। যা হওয়ার তাই হলো, বলের পেসটাও কিছুটা অফ করে দিয়েছিলেন আর্শদীপ, আর ওই জায়গাটায় লিটন লিডিং এজ হয়ে তিনি ক্যাচ হয়ে গেলেন। ফলে বাংলাদেশ ওই জায়গাটায় হয়ে গেল 5 রানে 1 উইকেট। এরপরেই আর কি তার মানে ঠিক একদম মানে আর্শদীপের পরের ওভারই ওই জায়গাটায় আর কি উইকেট তুলে নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের। ইমনও তার আগের ওভারে ওই হার্দিককে একটা ফ্লিক করে কিন্তু সুন্দর একটা ছক্কা মেরেছিলেন, কিন্তু তারপরেই আর কি ওই আর্শদীপের ওই একটা আর কি বিষাক্ত ইনসুইঙ্গিং একটা ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে নিজের উইকেটটা ছড়িয়ে দিয়ে এলেন। আর এর ফলে আর কি বাংলাদেশের পাওয়ার প্লে শেষে তাদের স্কোরটা দাঁড়ালো 2 উইকেটে 39। খুব খারাপও নয়, আবার এই মাঠের পরিপ্রেক্ষিতে বলতে গেলে একেবারে ভালোও নয়। যেখানে আর কি নিয়ম করে 200+ রান উঠছে, সেখানে 6 ওভারে পাওয়ার প্লেতে 39 রান অনেক কমই বলা চলে। এই ঠিক পাওয়ার প্লের ভেরি নেক্সট ওভারই আর কি ওই জায়গাটা উইকেট চলে যায় ওই মানে তাওহিদ হৃদয়। তো তাকে এই দিন একটা সেট ট্র্যাপ করেন ওই বরুণ চক্রবর্তী। মানে তাওহিদ হৃদয় এদিন কিন্তু খুবই হতাশ করেছেন। তার উপরে কিন্তু দেখতে গেলে এই বাংলাদেশ টিমের অনেক বড় ভরসা ছিল। তো তিনি এদিন স্ট্রাইক রেটও যেমন মেনটেন করতে পারেননি, তেমনি একটা ভুল শট সিলেকশন করে আর কি পাওয়ার প্লে ঠিক পরেই খুবই একটা পুয়ার শট খেলে তিনি ওই লং অনের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আর কি আউট হয়ে গেলেন বরুণ চক্রবর্তীর বলে। তার ঠিক ভেরি নেক্সট ওভারই ওই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটটাও তুলে নিলেন ভারতের ডেবিউট্যান্ট মায়াঙ্ক যাদব। আমি বুঝলাম না মানে রিয়াদের কি হয়েছিল এদিন, মানে ওই আফগানিস্তানের ম্যাচে তিনি এত ডট বল খেলেছিলেন, এদিন আর কি মনে হয় তার মানে মাথায় ওইটাই কাজ করছিল যে কোনোভাবেই ডট বল খেলা যাবে না। তার ঠিক আগের ওভারেই যেখানে ওই হৃদয়ের উইকেটটা চলে গেল, সেখানে আর কি তখন রিয়াদ মাত্র 1 বলে 1 ছিলেন আউট, যে বলটায় হলেন তার আগে। সেখানে তো আর 2-3টে বল তো তিনি দেখেই নিতে পারতেন, এই মানে স্পেশালি মায়াঙ্ক যাদব যখন রেগুলার 140+ স্পেসে যখন বল করছেন, তো তিনি ডাউন দ্য উইকেটে এসে একটা আর কি চার্জ করতে গেলেন ওই আপনার ওই কাভারের অঞ্চল দিয়ে, তো সেখানে আর কি মিস টাইমড হওয়ায় ওখানে ক্যাচ হয়ে গেলেন। ফলে বাংলাদেশের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 43-4। ভেরি প্রেসারে তারা পড়ে গেল। তো এই জায়গাটা এবার কিছুটা যদি মানে রিকভার করার তো চেষ্টা করবে। তখন ক্যাপ্টেন শান্ত এক পাশে উইকেটে থাকলেও আরেক পাশে তখন ওই জায়গাটায় জাকের আলী অনেক এসেছিলেন। তো অনেক এসে একটা কিন্তু ছক্কা মেরেছিলেন, কিন্তু ওই একই তাদের আর কি নিজেদের পার্টনারশিপটাও বড় করতে পারলেন না, আর ব্যক্তিগতভাবে নিজের একটা বড় ইনিংসও খেলতে পারলেন না। তো এর পরেই আর কি জাকের আলী অনেকের উইকেটটাও চলে যায়। ফলে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 57 রানে 5 উইকেট। তারপরে আর কি ওই মেহেদি হাসান মিরাজ আর ওইদিকে ক্যাপ্টেন শান্তর মধ্যে একটা ধীরে ধীরে কিন্তু জুটি গড়ে উঠছিল। 18 রানের মতো পার্টনারশিপ তাদের হয়েও গেছিল। ঠিক ওই জায়গাটায় ওয়াশিংটন সুন্দর এসে একটা সফট ডিসমিসাল করে আর কি ওই জায়গাটা প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশ ক্যাপ্টেন শান্তকে। শান্ত এদিন একটু চেষ্টা করেছিলেন কিন্তু নিজের মতো ওই 27 রান করে তিনি আউট হয়েছেন। তারপরে দেখতে গেলে বাংলাদেশ আর সেইভাবে বড় কোনো পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি, যার অন্যতম কারণ তাদের স্কোরটা আর কি খুব বেশি বড় হয়নি। এর পরেই আর কি তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। শুধুমাত্র ওই নবম উইকেটে ওই মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদের মধ্যে একটা আবার 23 রানের জুটি গড়ে উঠেছিল। আমি বললাম ওই থার্ড উইকেটে ওই মাহমুদুল্লাহ রিয়াদ আর ওই তাওহিদ হৃদয়ের মধ্যে যে 26 রানের জুটিটা গড়ে উঠেছিল, তাও সেটা 27 বলে 26 ছিল, মানে কম স্ট্রাইক রেটে তারা কিন্তু রান তুলেছিল। ওই একটা 26 আর এইদিকে 9th উইকেটে মিরাজ আর তাসকিনের মধ্যে একটা 23 রানের জুটি, এই দুটো আর কি 20+ পার্টনারশিপ গড়ে উঠেছিল বাংলাদেশের। এছাড়া আর কোনো বড় সেইভাবে পার্টনারশিপই তারা গড়ে তুলতে পারেনি। নিয়মিত ব্যবধানে তারা উইকেট হারানোর ফলে তাদের স্কোরটা আর খুব বেশি বড় হলো না। মানে মিরাজ শেষ পর্যন্ত আর কি 35 রান করে তিনি অপরাজিত থাকলেও অপর পাশ থেকে সেইভাবে কোনো সাপোর্ট না পাওয়ায় বাংলাদেশের স্কোরটা এই জায়গায় 1 বল আগে থাকতেই তারা অল আউট হয়ে গেল 127 রানে। বরুণ চক্রবর্তী আর ওইদিকে আর্শদীপ সিং 3টা করে উইকেট পেয়েছেন, আর এদিকে হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব আর ওয়াশিংটন সুন্দর একটা করে উইকেট নিয়েছেন। তো ভারতের সামনে টার্গেটটা দাঁড়ালো 128 রানের। মানে এই যে মাঠে আর কি রেগুলার নিয়ম করে 200+ স্কোর চেজ হয়ে যাচ্ছিল, সেখানে 128 তো খুবই কম রান। তবুও বাংলাদেশের স্কোরটা 120 যে উঠেছে, এটাই মানে এর জন্য তারা ক্রেডিট অবশ্যই প্রাপ্য ওই মেহেদি হাসান মিরাজের। 7 নম্বরে নেমে তিনি 32 বলে যে 35 রানের ইনিংসটা খেলেছেন, ওইটা না হলে কিন্তু বাংলাদেশের স্কোরটা মেবি 100 হয়তো পেরোতো না। এরকমই তাদের খারাপ অবস্থা ছিল ব্যাটিং লাইন আপের। তো এই রানটা চেস করতে নেমে ভারত পাওয়ার প্লের প্রথম 6 ওভারে কীরকম হারে রান তুলেছে শুনবেন।
প্রথম ওভারে নিয়েছে 10 রান, দ্বিতীয় ওভারে 15 রান, তৃতীয় ওভারে 7 রান, চতুর্থ ওভারে 12 রান, পঞ্চম ওভারে 14 রান, ষষ্ঠ ওভারে 13 রান। মানে হিসাব করে দেখা গেল পাওয়ার প্লে 6 ওভার শেষে ভারতের স্কোরটা 71-2, প্রায় 12 আর কি রান রেট রেখে তারা রান তুলেছে, তাও মাত্র এই 127 চেস করতে নেমে। তাহলেই ভাবুন কীরকম বিধ্বংসী মেজাজে ভারত ব্যাটিং করেছে। ওই 2 উইকেটের মধ্যে সূর্যকুমার যাদবের ইম্পর্টেন্ট উইকেটটাও ছিল, ওই উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু সূর্যকুমার আউট হওয়ার আগেই তিনি ওই টিমের মধ্যে ওই পজিটিভ টোনটা সেট করে দিয়ে গেছিলেন। ফলে ওই পাওয়ার প্লের মধ্যেই ভারতের জয়টা এক প্রকার তিনি নিশ্চিত করেই আর কি আউট হয়েছিলেন। তার মানে আউট হওয়ার আগে তিনি সঞ্জু স্যামসনের সাথে একটা 40 রানের মূল্যবান পার্টনারশিপ গড়ে তুলে দিয়েছিলেন সেকেন্ড উইকেটে। আর এছাড়াও নিজেও তিনি ব্যক্তিগতভাবে 14 বলে 29 রানের একটা ইনিংস খেলেছিলেন। আবার এই 29 রানের মধ্যে তিনি 26টা রানই করেছেন শুধুমাত্র বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে, 3টা ওভার বাউন্ডারি আর 2টা বাউন্ডারি তিনি মেরেছেন। আর অপর পাশে অভিষেক শর্মাও কিন্তু বেশ ভালোই আর কি স্টার্ট করেছিল। তিনি ওই আমার মনে আছে সেকেন্ড ওভারটায় তাসকিন আহমেদকে আর কি 2টো বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি সহযোগে 15 রান নিয়েছিলেন, কিন্তু এই জায়গাটা তাকে কিছুটা আনলাকি বলতে হবে। তিনি একদম সেকেন্ড ওভারে লাস্ট বলটায় তার পার্টনার সঞ্জু স্যামসনের সাথে একটা ভুল বোঝাবুঝিতে ওই জায়গাটায় রান আউট হয়ে গেছিলেন। তো অভিষেক শর্মা যদি ওই জায়গাটায় সার্ভাইভ করেছে তো আমার মনে হয় অভিষেক শর্মাই হয়তো বা ম্যাচটা ফিনিশ করে দিয়ে আসতো। আর অপর পাশে সঞ্জু স্যামসনও কিন্তু এই দিন বেশ টাচে ছিলেন। টিম ম্যানেজমেন্ট থেকে যে তাদের এইরকমই একটা নির্দেশ দেওয়া হয়েছিল, মানে কোনো রকম ভয় না পেয়ে তোমরা একদম চালিয়ে খেলো, ঠিক আমরা যেটা গত টি-20 বিশ্বকাপ থেকেই যে অ্যাপ্রোচে আর কি ভারতের টি-20 টিমটাকে খেলতে দেখছিলাম। তো স্যামসনও আর কি উইকেটের চারপাশে খুব সুন্দর শট খেলছিলেন, তিনিও প্রথম ওভারে 2টো বাউন্ডারি মেরেছিলেন, তারপরেও আর কি ওভার বাউন্ডারি মেরেছিলেন, উইকেটের অন্যান্য দিকেও শট খেলছিলেন, তার পার্টনারদেরও আর কি সাপোর্ট করে যাচ্ছিলেন। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোরটা যখন ছিল 71-2, এর ঠিক ওই 1-2 ওভার পরই ওই মানে স্যামসনের উইকেটটা ওই জায়গায় তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। তিনি চমৎকার একটা ওই ফ্ল্যাটার ট্র্যাজেক্টরির বলে ওই জায়গায় ট্র্যাপ করেছিলেন সঞ্জু স্যামসনকে। তিনি মিড উইকেট অঞ্চল দিয়ে শটটা খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিকমতো কানেকশন না হয় ওই ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে জমা পড়ে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। সম্ভবত রিশাদ ওই জায়গাটায় ক্যাচার ছিলেন। ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেছিল 78-3। তো এরপর আর কি উইকেটে এলেন হার্দিক পান্ডিয়া, আর অপর পাশে তো নীতিশ কুমার রেড্ডি ছিলই আগে থেকে। তো হার্দিক পান্ডিয়া আর নীতিশ কুমার রেড্ডি আর বাকি ম্যাচটা ফিনিশ করে দিতে আর খুব বেশি সমস্যা হয়নি। স্পেশালি হার্দিক পান্ডিয়ার কথা তো বলতেই হবে, তিনি উইকেটে এসেই যেভাবে আর কি শট খেলতে থাকলেন, যেভাবে বাংলাদেশের বোলারদের উপর টর্নেডো বা সাইক্লোন যাই বলেন না কেন চালাতে থাকলেন, তাতে করে বাংলাদেশের বোলারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটাই মনে হচ্ছিল যে কতক্ষণে তারা ম্যাচটা শেষ করতে পারলেই বাঁচে। আর নীতিশ কুমার রেড্ডিও আর কি দেখছিলাম, তার অ্যাপ্রোচ দেখে আমার বেশ ভালো লাগলো। তার এই ম্যাচে আর কি ডেবিউ হয়েছে, এই ম্যাচে নীতিশ কুমার রেড্ডি আর ওইদিকে মায়াঙ্ক যাদব, এই দুজনের ডেবিউ হয়েছে। হোয়াট এভার ইট ইস, তো আর কি হার্দিক পান্ডিয়া মানে ইনিংসের শেষের দিকে গিয়ে মানে ওই তাসকিন আহমেদের মানে ওই আর কি 12 নম্বর ওভারটায়, যে ওভারটায় আর কি ভারত ম্যাচটা ফিনিশ করে দিল, লাস্টের আগের বলটায় তিনি একটা এমন আর কি বাউন্ডারি মেরেছিলেন আউটসাইড দি অফ স্টাম্প ডেলিভারিতে, মানে ব্যাটটাকে তিনি এমনভাবে আর কি সুইং করেছিলেন, ফলে ব্যাট তার হাত থেকে বেরিয়ে গিয়ে আর কি মানে লেগ সাইডে পড়েছিল আর বল চলে গেছিলো ওইদিকে ডিপ কাভারের দিকে। তো তখন রবি শাস্ত্রী কমেন্ট্রিতে মজা করে বলছিলেন যে হার্দিকের ব্যাট আর কি চলে গেছে লন্ডনে আর বল চলে যাচ্ছে প্যারিসে। আর মেহেদি হাসান মিরাজের তখন ওই চেহারাটা ক্যামেরায় দেখানো হয়েছিল, খুবই আর কি অবাক দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন। তখন আর কি সবার আর কি দেখে মনে হচ্ছিল যে মানে কারোর বলের দিকে আর কোনো হুঁশ নেই, সব ব্যাট কোথায় যাচ্ছে সেই দিকেই আর কি সবার নজর। তখন আবার কমেন্ট্রি বক্সে থাকা তামিম ইকবালও আবার মজা করে বলছিলেন মেহেদি হাসান মিরাজও হারিয়ে গেছেন ঢাকাতে। তো এর ঠিক পরের ডেলিভারিতেই তাসকিনকে মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরে ম্যাচটা ফিনিশ করে দিতে আর কোনো ভুল করেননি ওই হার্দিক পান্ডিয়া। ফলে তিনি ইনিংস শেষে 16 বলে 39 রানে অপরাজিত ছিলেন। তো ভারত এই জায়গাটায় 8 ওভার 1 বল মানে 49 বল হাতে রেখে ম্যাচটা জিতে যায় 7 উইকেটের ব্যবধানে। তাহলেই আর কি এই পরিসংখ্যান দেখেই তো বোঝা যাচ্ছে কীরকম ডমিনেটিং পারফরমেন্স করে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে নিয়েছে। এইবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ম্যাচের টার্নিং পয়েন্ট তাহলে কোনটা। আপনি বলতে পারেন ভারতীয় বোলারদের ওই প্রথম ইনিংসে ব্রিলিয়ান্ট বোলিং, তাদের ওই এত ভালো বোলিং প্রদর্শনীর জন্যই তো বাংলাদেশের স্কোরটা খুব বেশি তারা এগোতে দেয়নি। এছাড়াও আপনি বলতে পারেন বাংলাদেশের স্কোরটা যেখানে ছিল এক সময় ওই 40 রানে 2 উইকেট, সেখানে তারা অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেছিল 75-6। ওই যে মাঝের 35 রানের মধ্যে তারা যে 4টা উইকেট হারিয়ে ফেলে ওই মাত্র 5 ওভারের ব্যবধানে, এটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, কারণ এটার জন্যই তো স্কোরটা তাদের খুব বেশি বড় হয়নি। কিংবা আপনি বলতে পারেন যে আর কি ভারতীয় ব্যাটারদের এরকম বাংলাদেশের বোলারদের উপর দিয়ে এরকম টর্নেডো বা সাইক্লোন চালিয়ে দিয়ে মানে 49 বল হাতে রেখে যে ম্যাচটা যেখানে জিতে যায়, সেখানে তো আর কি মানে কোনো কিছুই আর কি টার্নিং পয়েন্টের হওয়ার আর দাবিদার রাখে না। বাংলাদেশ যদি স্কোরটা 150 বা 160ও করতো তাহলেও ভারত আর কি দেখতে গেলে অনায়াসেই ম্যাচটা জিতে যেত। তো আমার কাছে সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে সেটা হলো বাংলাদেশের ব্যাটারদের ভুল শট সিলেকশন, তাদের প্রি মেডিটেটেড শট খেলা আর তাদের ওই খারাপ গেম সেন্স। তাদের ওই প্রি মেডিটেটেড শট খেলেই আর কি তারা বেশিরভাগ উইকেটগুলো ছুড়ে দিয়ে এসছেন,
ফলে তারা নিজেদের স্কোরগুলোকেও বড় করতে পারেনি, বড় কোনো পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি, ফলে ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো স্কোরও তারা গড়ে তুলতে পারেনি, স্কোর বোর্ডে রানই জমা করতে পারেনি। তো এই কারণেই আলটিমেটলি বাংলাদেশ ভারতের কাছেই প্রথম ম্যাচটায় একদম টোটালি আউটপ্লেড হয়ে গেছে। তো ভারত বাংলাদেশ এই প্রথম টি-20 ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে আপনারা কি আমার সাথে একমত হচ্ছেন, নাকি আপনাদের মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি?